মাননীয় প্রধানমন্ত্রী, সরকারি এবং বিরোধী দলের সকল নেতা এবং নেতৃবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল আপনাদের কাছে বলার। আমার হয়তো সেই সৌভাগ্য হবে না আপনাদের সাথে দেখা করে এই কথাগুলো সামনাসামনি বলার, তাই এই ভিডিওটি তৈরি করছি কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার কথার বিষয়বস্তু হলো বর্তমান বাংলাদেশের কিছু সমস্যা যা হয়তোবা এখনো আপনাদের দৃষ্টিগোচর হয়নি এবং সমস্যাগুলো প্রতিনিয়ত বেড়েই চলছে। আমি সেই সব সমস্যাগুলোকে এখানে তুলে ধরবো এবং অনুরোধ করব আপনারা আমার কথাগুলোকে কাজে রূপান্তর করে বাংলাদেশবাসীকে একটি সমস্যামুক্ত বাংলাদেশ উপহার দেবেন। আমি বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে সবাইকে অনুরোধ করব দয়া করে আমার কথাগুলো পুরোটা শুনবেন এবং এই কথাগুলোকে কেউ পার্সোনালি নেগেটিভ ভাবে নেবেন না, কারণ কথাগুলো শুধুমাত্র আমাদের দেশের এবং দেশের মানুষের প্রত্যাশার প্রতিচ্ছবি, এর চেয়ে বেশি কিছু না। আমি যে সমস্যাগুলো তুলে ধরব তা হলো দারিদ্রতা, বেকারত্ব সমস্যা, খাদ্যদ্রব্যে ভেজাল, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম ও হত্যা, নারী নির্যাতন এবং ধর্ষণ, ছাত্র রাজনীতি, নেশাগ্রস্ত যুব সমাজ, প্রতারণা, ঘুষ, ছিনতাই, যানজট সমস্যা, চলাচলের অনুপযোগী রাস্তা, যানবাহনের ঘাটতি, সড়ক দুর্ঘটনা এবং নোংরা নগর। 2015 সালের এক জরিপে বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যার 26% জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দ্যাট মিন্স স্বাধীনতার 43 বৎসর পরেও বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্য সীমার নিচে রয়েছে। আর এই জনগোষ্ঠী বেঁচে থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে তাদের জীবিকা উপার্জন করে আসছে। দারিদ্রতা যেমন মানুষের পিছু ছাড়ছে না, ঠিক তেমনি খাবার জিনিসের মূল্য বৃদ্ধি থেমে থাকে না। সাধারণ মানুষের পক্ষে ভালোভাবে খেয়ে বেঁচে থাকা এখন যুদ্ধের সমতুল্য। তারপরেও মানুষ কষ্ট করে যা কিনে খাচ্ছে তা এক ধরনের বিষ, যা কিনা বিভিন্ন ধরনের ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত। ভেজাল খাবার খেয়েও মানুষ কিছুটা হলেও নিস্তার পেত যদি তারা সুচিকিৎসা পেয়ে সুস্থ থাকতে পারত, কিন্তু সেখানেও সমস্যা। সুচিকিৎসা পাওয়ার জন্য তাদের কাছে নেই টাকা, যা দিয়ে ধনীদের মতো বিদেশে গিয়ে চিকিৎসা নেবে তারা। কারণ দেশের চিকিৎসা ব্যবস্থা এতটাই ভরসাহীন যে দেশের মন্ত্রী, রাষ্ট্রপতি যারা এই ব্যবস্থা ভালো করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে তারাই বিদেশে গিয়ে চিকিৎসা করাচ্ছে। সাধারণ মানুষকে হতে হয় বেশিরভাগ ডক্টরদের কাছে নাজেহাল, যারা রোগীদের মনে করেন টাকা উপার্জনের পণ্য, এবং হতে হয় ভুল চিকিৎসার শিকার। চিকিৎসা সেবা পাওয়ার জন্য যখন সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স সেবা নিতে যায়, তখন পায়ে হেঁটে যাওয়াই মনে করেন অ্যাম্বুলেন্সে যাওয়ার চেয়ে উত্তম মাধ্যম। কারণ ঢাকা সহ বেশিরভাগ মহানগরের রাস্তা যেন চম্বুকের মতো গাড়িগুলোকে আটকে রেখে তৈরি করেন অসহনীয় ট্রাফিক জ্যাম। কোনো জায়গাতে যেতে হলে, বিশেষ করে ঢাকাবাসীকে বাসা থেকে বের হতে হয় নির্ধারিত সময়ের অন্তত 3 থেকে 4 ঘন্টা পূর্বে। এমনকি যাতায়াতের দূরত্ব যদি মাত্র 20 থেকে 30 মিনিটের পথও হয়, তাহলেও সেক্ষেত্রে তেমন কোনো পার্থক্য রাখে না। যানজটের মতো অসহনীয় কষ্ট সহ্য করাই যাত্রাপথের একমাত্র সমস্যা নয়। ধুলাবালি ও দুর্গন্ধময় জনপদে যাত্রা করা, যুদ্ধ করে বাসে ওঠা, রীতিমতো পা ধরে সিএনজি অথবা রিকশা চালককে বেশি ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার জন্য রাজি করা এবং 20 টাকার পথ 50 টাকার ভাড়ায় যেতে বাধ্য হওয়া। এমনকি সেই ভাড়া আরো বেড়ে যায় যখন বৃষ্টির নোংরা পানিতে ঢাকা শহর হয়ে যায় বুড়িগঙ্গার মতো আরেক গঙ্গা, যার মধ্যে প্রতিনিয়তই মানুষের গোসল করে বাসায় ফিরতে হয়। এত কষ্টের মধ্যেও চলাচলের সময় বিপদকে আরো 1 ডিগ্রি বাড়িয়ে দিতে যে কোনো সময় যাত্রীদের কাছে সাক্ষাৎ দিতে পারেন মলম পার্টি অথবা ছিনতাইকারী দল। সর্বস্ব হারানোর পাশাপাশি ঝুঁকি থাকে তাদের হাতে জখম হওয়ার, এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রাণ হারানোর। যাত্রাপথে ছিনতাইকারীর সাক্ষাৎ না পাওয়ার চেষ্টা করেই মানুষ নিস্তার পায় না। তার পাশাপাশি সর্বদাই যাত্রীরা উৎকণ্ঠিত থাকে সমগ্র বাংলাদেশের মরণ ফাঁদ থেকে নিজেকে বাঁচানোর জন্য। আর সেই মরণ ফাঁদ হলো সড়ক ও নৌ দুর্ঘটনা। এই ফাঁদ যেন বাংলাদেশের জনসংখ্যা কমানোর এক
একটি সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। হয়তো শুধু সড়ক ও নৌ দুর্ঘটনার মাধ্যমেই জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই এর পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনকে থামিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিনই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী হয়ে জীবনযাপন করছে বাংলাদেশের মানুষ। সন্ত্রাসের কাছে ধনী এবং গরিব সকল মানুষ জিম্মি হয়ে আছে। প্রতিনিয়তই কেউ না কেউ হচ্ছে গুম, হচ্ছে ছিনতাই, হচ্ছে চাঁদাবাজির শিকার, লাঞ্ছিত হচ্ছে ধর্ষিত, হচ্ছে বঞ্চিত, আর কাউকে দিতে হচ্ছে জীবন অকালে। ধ্বংস করা হচ্ছে দেশের এবং জনগণের সম্পদ। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের যুব সমাজ, যারা এখনো ছাত্র জীবনের গণ্ডি পেরিয়ে বের হতে পারেনি। কলমের জায়গায় তারা তুলে নিয়েছে অস্ত্র আর নিজেদের জীবনকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে। জড়িয়ে যাচ্ছে নানা ধরনের অপকর্মে ও নেশার জগতে। তারা যেমন তাদের জীবনকে ধ্বংস করছে, ঠিক তেমনি বঞ্চিত করছে দেশকে তাদের মেধা ইউজ করে উন্নয়নের মুখ দেখা থেকে। এভাবেই আমরা প্রতিদিন ফেস করছি বিভিন্ন সমস্যার, এবং সমস্যাগুলো প্রতিনিয়ত বেড়েই চলেছে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশ কি চিরদিন এমনই থাকবে? কখনো কি আমরা দেশের শান্তিতে থাকতে পারবো না? সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ কি কখনো করতে পারবো না, যেখানে থাকবে না কোনো মারামারি, হানাহানি, থাকবে না দারিদ্রতা, থাকবে না বেকারত্ব সমস্যা, হবে না কেউ লাঞ্ছিত অথবা বঞ্চিত, নেবে না কেউ ঘুষ, হবে না কেউ মলম পার্টির দ্বারা বেহুশ, করবে না কেউ সন্ত্রাস, হবে না কারো সর্বনাশ। এমন দেশটি কি কখনো হবে না? কেন হবে না? অবশ্যই হবে। আর তার জন্য শুধু আমাদের দরকার প্রচেষ্টার, যা আমাদের সবাইকে একসাথে মিলে প্রয়োগ করতে হবে। প্রচেষ্টার মাধ্যমে সব সমস্যা সমাধান শুধু সময়ের ব্যাপার মাত্র। তাই দেশের সকল রাজনৈতিক নেতা ও নেত্রী এবং আমার প্রিয় বাংলাদেশের ভাই ও বোনদের অনুরোধ করছি, আপনারা সবাই মিলে একটিবারের জন্য একত্রে এগিয়ে আসুন। আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সবাই মিলে সুন্দর করে গড়ে তুলি। আমাদের প্রচেষ্টার মাধ্যমে মুছে ফেলতে পারবো সকল ধরনের দারিদ্রতা, তৈরি করতে পারবো নতুন কর্মসংস্থান। দেশের পর্যটন শিল্পকে তুলে ধরবো বিশ্ববাজারে। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে আমরা পর্যটন শিল্পকে প্রসারিত করে নিজের দেশের পর্যটকদের পাশাপাশি সাড়া পাবো বিদেশি পর্যটকদের, আর গড়ে তুলতে পারবো বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান, যেমন হোটেল, ট্রান্সপোর্ট, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সিস, এবং এর পাশাপাশি আমাদের লোকাল প্রোডাক্টের চাহিদা বাড়বে এবং লোকাল ফুডের চাহিদা বাড়বে, যা উৎপাদনে আমাদের প্রয়োজন হবে নতুন জনশক্তির, এবং সেই জনশক্তি আমরা নিজেদের দেশ থেকে যোগান দিতে পারবো। জনসংখ্যার চাপকে বোঝা না মনে করে পাওয়ার হিসেবে ইউজ করে আমরা আমাদের লোকাল ফুড ও প্রোডাক্টের মান উন্নয়ন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে কর্মসংস্থানের পাশাপাশি আমাদের ইকোনমিক গ্রোথও বাড়াতে পারবো। বাংলাদেশের জনশক্তি এবং মেধাকে বিদেশে না পাঠিয়ে দেশের শ্রমের মান উন্নয়ন করে এবং শ্রমের ন্যায্য মূল্য দিয়ে দেশের উন্নয়ন কাজ নিজেরাই করতে পারবো। আমরা নিজেরাই আমাদের দেশকে করে তুলতে পারবো পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত, যা দেশের মানুষকে বিদেশে গিয়ে শান্তি খোঁজা থেকে বিরত রাখবে। তবে এই কাজগুলো করতে হলে প্রথমে আমাদের দেশের কিছু চলমান ঐতিহ্যকে বিলুপ্ত করতে হবে, আর তা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড, শ্রমের অমর্যাদা দেয়া মনোভাব, নিরাপদ সড়ক ও নৌপথ, দূষণমুক্ত দেশ, চলার পথের নিরাপত্তা, অনিয়মে ভরা প্রশাসন ও কর্মসংস্থান এবং মানুষের রুক্ষ ব্যবহার। সন্ত্রাসী কর্মকাণ্ড যেমন মারামারি, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, কিডন্যাপিং কখনোই কোনো দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে না। সবাইকে বুঝতে হবে আমরা মানুষ, যারা হলাম আল্লাহর সৃষ্টির সেরা জীব। আমরা কখনো এমন কাজ করব না যা অন্য এক মানুষের কষ্টের কারণ হবে। আমাদের অলওয়েজ একে অপরের বিপদে পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়াতে হবে। অন্যের জন্য বিপদ তৈরি করা আল্লাহর সেরা সৃষ্টির কাজ নয়। মারামারি নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য আমরা পেয়েছি বিবেক ও কথা বলার শক্তি। সো আমরা সেই বিবেক ইউজ করে সবাই একে অপরের বন্ধু হয়ে থাকার অঙ্গীকার নিয়ে আগাতে হবে। আমাদের সমাজের সেই মনোভাবগুলো
চেঞ্জ করতে হবে। যেই মনোভাব দিয়ে অপরকে হেয় করে দেখি এমন কোনো কাজ করার জন্য যা মানুষ নিজের দেশে করতে দ্বিধাবোধ করে, কিন্তু বিদেশে গিয়ে বাধ্য হয়ে ঠিকই সেই কাজ করে। শ্রমকে মর্যাদা দিতে হবে এবং শ্রমের ন্যায্য মূল্য দিতে হবে, যেন দেশের মানুষকে সেই মূল্য পেতে অন্য দেশে গিয়ে পশুর মতো পরিশ্রম করতে না হয় প্রিয়জনদের থেকে বছরের পর বছর দূরে থাকতে। নিরাপদ সড়ক ও নৌপথ তৈরি দেশের উন্নয়নের জন্য একটি বড় ধরনের অবলম্বন, আর আমাদের দেশের সেই অবলম্বন এখন খুবই নাজুক অবস্থায় আছে। কিন্তু এই নাজুক অবস্থা থেকে বের হওয়া খুব কষ্টের কাজ নয়, শুধুমাত্র দরকার কিছু নিয়ম প্রয়োগ করার। একথা সত্য যে অধিক জনসংখ্যার চাপের কারণে এমন যানজট তৈরি হচ্ছে, কিন্তু এটাই কি একমাত্র কারণ? না, একদমই না। বাংলাদেশের রাস্তার চিত্র দেখে পরিষ্কারভাবে বোঝা যায় আমাদের দেশে গাড়ি চলাচলের ক্ষেত্রে নিয়মের বড়ই অভাব। যে যেভাবে পারছে গাড়ি চালাচ্ছে, লেন মেইনটেইন করছে না, যে কোনো অবস্থায় ওভারটেকিং করছে, স্পিডের কোনো লিমিট নাই, ট্রাফিক সিগন্যাল মেনে চলছে না, রং সাইড দিয়ে চালাচ্ছে, কেউ কাউকে গিভওয়ে দিচ্ছে না, যে যেভাবে পারছে সবার আগে যাওয়ার চেষ্টা করছে, যেখানে সেখানে পার্কিং করে রাস্তা ব্লক করছে, বাসগুলো যে কোনো জায়গায় বাস স্টপ বানিয়ে রাস্তা ব্লক করছে, পথচারীরা বিশৃঙ্খলভাবে রাস্তা পারাপার করছে এবং ফুটপাত ইউজ না করে রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার উপরে দোকান বসিয়ে রাস্তা ব্লক করছে, রাস্তা বন্ধ করে জনসভা করছে, রাস্তা বন্ধ করে ভিআইপিদের জন্য রাস্তা ফ্রি করে দেয়া হচ্ছে, এবং কোনো অ্যাক্সিডেন্ট হলে গাড়ি ভাঙচুর করে রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে। এত অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যে এত ব্যস্ত শহরে যানজট হওয়াটাই খুব স্বাভাবিক। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে গাড়ি চালানোর পরে ঢাকা সিটির মধ্যে গাড়ি চালানো হলে তাহলে উপলব্ধি করা হবে দুটি ভিন্ন দেশে গাড়ি চালানো হচ্ছে, বাট দুটি রাস্তাই বাংলাদেশের মধ্যে। সো ক্যান্টনমেন্টের মধ্যে যদি নিয়ম মেনটেন করা সম্ভব হয়, তাহলে সমগ্র বাংলাদেশে কেন সম্ভব হবে না? বিলিভ করছি দুটি স্থানের মধ্যে গাড়ি এবং মানুষের চাপের পার্থক্য রয়েছে, বাট পাশাপাশি আমি এটাও বিলিভ করি দুটি স্থানের মধ্যে চেষ্টা ও পরিকল্পনা প্রয়োগের মধ্যে অনেক বড় গ্যাপ রয়েছে। বেশি চাপ কোনো বাধা হতে পারে না যদি পরিকল্পনা স্ট্রং থাকে। সো প্লিজ কর্তৃপক্ষ, আপনারা জনগণের কষ্টকে একটু নিজের কষ্ট হিসেবে উপলব্ধি করুন, কারণ জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে অনেক প্রত্যাশা নিয়ে। তাদের এই প্রতিদিনের অসহনীয় কষ্ট এবং দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিন। কঠোর ট্রাফিক আইন প্রয়োগ করুন এবং আইন সবার জন্য প্রয়োগ করুন। ভিআইপিদের সময়ের মূল্যের পাশাপাশি তাদের সময়ের মূল্যের কথাও একটু চিন্তা করুন। যারা বন্ধ রাস্তায় অ্যাম্বুলেন্সে অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাদের কথা চিন্তা করুন, যারা এক্সাম, স্কুল ও অফিসের জন্য লেট হতে পারে। প্লিজ নিজেকে একবার ভুক্তভোগীদের সারিতে দাঁড়া করিয়ে ভাবুন আপনাদের এমন কষ্ট পোহাতে হলে কেমন লাগতো। সড়ক ও নৌ দুর্ঘটনার ক্ষেত্রেও প্রধান কারণ হলো নিয়ম এবং আইন প্রয়োগের অভাব। মানুষগুলো যেভাবে প্রতি বৎসর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে না কর্তৃপক্ষের বিন্দুমাত্র মাথা ব্যথা আছে সে ব্যাপারে। যদি মাথা ব্যথা থেকেই থাকতো তাহলে সড়ক দুর্ঘটনার জরিপটা এমন হতো না যেমনটা দেখা যাচ্ছে। 2011 সালে মোট সড়ক দুর্ঘটনার পরিমাণ হল 2667টি এবং তার মধ্যে মৃতের সংখ্যা 2546 জন। 2012 সালে সর্বমোট সড়ক দুর্ঘটনার সংখ্যা হল 2636 এবং তার মধ্যে মৃতের সংখ্যা 2538 জন। 2013 সালে সর্বমোট সড়ক দুর্ঘটনার সংখ্যা হল 2029 এবং মৃতের সংখ্যা 1957 জন। 2014 সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা 2027 এবং মৃতের সংখ্যা 2067 জন। যারা সড়ক এবং নৌপথ নিরাপত্তা নিশ্চিত কাজে নিয়োজিত তারা কি একবারও ভেবে দেখেছেন যাদের পরিবারের সদস্য হারাচ্ছে তাদের উপর দিয়ে কেমন কষ্টের দিন বয়ে যাচ্ছে? হয়তো ভাবেননি, কারণ এরা কারো আপনার পরিবারের সদস্য না।
আর যদি ভেবেও থাকেন এবং মনে করেন এগুলো থামানোর কোনো পথ নেই, তাহলে আপনারা ভুল করছেন। অনেক কিছু করার আছে, শুধু করতে হলে আপনাদের চেষ্টার প্রয়োজন এবং দয়া করে সেই চেষ্টাটুকু করুন এবং এই সড়ক দুর্ঘটনা থেকে মানুষের মৃত্যু এবং মানুষের বিকলাঙ্গ জীবন থেকে মুক্তি দান করুন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের যে কাজগুলো করা উচিত তা হলো ট্রাফিক আইন প্রয়োগ করুন এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করুন। প্রতিটি রাস্তায় স্পিড লিমিট দিন, পুলিশের কাছে স্পিড ক্যামেরা দিন যেন তারা গতি নিয়ন্ত্রণ করতে পারে বেপরোয়া গাড়ি চালকদের। ট্রাফিক আইন ভঙ্গকারীদের ফাইন করুন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুন। প্রয়োজনে লাইসেন্স সাসপেন্ড করে দিন। ট্রাফিক রুল প্রয়োগ করার জন্য ট্রাফিক পুলিশদের আধুনিক ট্রেনিং দিন এবং তাদের অলওয়েজ সক্রিয় রাখার ব্যবস্থা করুন। হাইওয়েতে ট্রাফিক পুলিশ পেট্রোল বাড়িয়ে দিন এবং অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য রাস্তার পাশে সেফটি সাইন ইউজ করুন এবং যে সকল রাস্তা সরু এবং বিপজ্জনক সেগুলোকে সংস্কার করুন। আর নৌপথের ক্ষেত্রে একইভাবে নৌ ট্রাফিক আইন প্রয়োগ করুন এবং মেক শিওর করুন কোনো নৌযান ধারণ ক্ষমতার বাইরে যাত্রী না নিচ্ছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রা না করছে। নদীর বিপজ্জনক স্থানে সেফটি সাইন ও লাইট ইউজ করুন। দয়া করে আপনারা একটু সচেতন হন এবং দেশের মানুষের নিরাপদ জার্নি নিশ্চিত করুন যেন কাউকে বাসায় লাশ অথবা বিকলাঙ্গ হয়ে ফিরতে না হয়। সড়কের নিরাপত্তা থেকে এবার একটু খাবারের নিরাপত্তায় আসি। বাংলাদেশ আজ ভেজাল খাবারের সয়লাব হয়ে গিয়েছে। দেশের ভেজাল খাবার তৈরি রোধ না করা গেলে কিছুদিন পরে দেশে শুধু ভেজাল খাবারই রয়ে যাবে, বাট খাওয়ার জন্য কোনো মানুষ আর বেঁচে থাকবে না। সো যারা একটু লাভের লোভে এত জঘন্য কাজ করছেন তারা দয়া করে আল্লাহকে ভয় করুন। একবার ভাবুন আপনি যে খাবার অন্যকে খাওয়াচ্ছেন সেই খাবারটা আপনি নিজে অথবা আপনার পরিবারের কেউ খেয়ে তার কিছু হলে আপনার কেমন লাগতো। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ যারা এই কাজটি করছে তারা নিজে থেকে না বন্ধ করলে আপনারা দয়া করে তাদেরকে এই কাজ থেকে দূরে সরিয়ে আনুন। প্লিজ মানুষকে একটু ভালোভাবে খেয়ে সুস্থভাবে বেঁচে থাকতে দিন। একটু কম খেতে পারলেও সমস্যা নেই, কিন্তু মানুষকে যা খাওয়াবেন প্লিজ দয়া করে সেটা ভেজাল মুক্ত খাবার দিন এবং এর পাশাপাশি গরিব মানুষের ইনকামের সাথে সামঞ্জস্য রেখে খাবারের মূল্য নির্ধারণ করুন প্লিজ। ভালোভাবে খেয়ে বেঁচে থাকার অধিকারটা তাদের কাছ থেকে কেড়ে নিয়েন না দয়া করে। বাংলাদেশের বেশিরভাগ সমস্যা একে অপরের সাথে সম্পৃক্ত এবং সব সমস্যার কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশের দুর্নীতি। দুর্নীতি যেন বাংলাদেশের একটি কালচার হয়ে দাঁড়িয়েছে, যা কিনা দেখা যায় প্রতিটি অফিসে, প্রতিটি কার্যালয়ে। আমাদের দেশের দুর্নীতির মতো এই ভয়াবহ ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে, না হলে দেশের কোনো উন্নয়ন সম্ভব হবে না। দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্য ঘুষকে রোধ করতে হবে, তা না হলে দুর্নীতি বন্ধ হবে না। কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে কাউকে যেন জব পেতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাড়তি কোনো যোগ্যতা না দেখাতে হয়। সরকারি জব অথবা বেসরকারি জব যাই হোক না কেন, বেতনটা যেন এমন না হয় যেটা পরিশ্রমের তুলনায় অতি নগণ্য এবং মানুষকে বাড়তি ইনকামের জন্য খারাপ উপায় অবলম্বন করতে না হয়। ছাত্রদের দেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে এবং তাদের হাতে ফিরিয়ে দিতে হবে কলম এবং ফিরিয়ে নিতে হবে তাদের হাতে দেয়া অস্ত্র। যারা বাংলার সোনার ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা একটিবার ভাবুন, আপনার সন্তান যদি এমন অস্ত্র হাতে নিয়ে বিপদের দিকে পা বাড়ায়, আপনি কি তাকে বিপদের দিকে পা বাড়াতে দিতেন? না, অবশ্যই দিতেন না। কারণ হলো সে আপনার সন্তান এবং আপনার সন্তান আপনার কাছে প্রিয়। তেমনি একটিবার ভাবুন, সকল মায়ের, সকল বাবার সন্তান তাদের কাছে প্রিয়। সো প্লিজ অন্যের সন্তানকে বিপদের দিকে ঠেলে দিবেন না, তুলে দিবেন না তাদের হাতে জীবন ধ্বংসকারী নেশার দ্রব্য। অনেক পরিবার তার সন্তান অথবা পিতামাতা অথবা ভাই বোনকে সন্ত্রাসী হামলায় হারিয়ে কষ্ট নিয়ে বেঁচে আছে। তারাও তো মানুষ এবং আমাদের মতোই
একজন শুধু দুনিয়াতে এসেছে অন্যের পরিবারের সদস্য হয়ে। সবাইকে দয়া করে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে ভাবুন। বাসায় নিয়ে আসতে বলছি না তাদেরকে, বাট তারা যেই বাসায় থাকে সেখানে তাদের সুন্দর জীবনটাকে সুন্দর থাকতে সাহায্য করুন প্লিজ। কোনো মানুষ অপরাধী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। পরিবেশ এবং সমাজ একটি মানুষকে যা দেয় সেটা নিয়েই বেড়ে ওঠে, এবং যদি কেউ অপরাধী হয় তাহলে তার অপরাধের জন্য সে যতটা দায়ী ঠিক ততটাই দায়ী হবে তার সমাজ। সো সমাজকে চেঞ্জ করার মাধ্যমে আমরা অপরাধের প্রবণতা কমাতে পারবো মানুষের মধ্যে হিংসা, জিদ ও লোভ। আর আমাদের দেশকে তৈরি করতে পারবো একটি সোনার বাংলা, যে সোনার বাংলার ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। আর সেই সোনার বাংলাকে সোনার বাংলায় রূপান্তর করতে হলে দেশের স্লোগান হতে হবে, দেশের রাজনীতির স্লোগান হতে হবে উন্নয়ন, ধ্বংস নয়। আন্দোলন ও হরতাল, গাড়ি ভাঙচুর করে দেশের কখনো উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য একমাত্র অস্ত্র হলো আলোচনা। সরকারি দল অথবা বিরোধী দল, যে কোনো দলেরই হোক, সবাইকে মনে রাখতে হবে প্রতিটি দলের সমর্থক একজন মানুষ। সবার আগে মানুষের জীবনের মূল্য, এবং সে যে কোনো দলেরই হোক। আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি দেশের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে থাকার জন্য, একে অপরের শত্রু হয়ে মারামারি করার জন্য নয়। আমাদের সবার মাঝে যে ভ্রাতৃত্ববোধটা হারিয়ে ফেলেছি সেটা আর একবার 1971 সালের মতো জাগিয়ে তুলতে হবে এবং গড়ে তুলতে হবে স্বপ্নের স্বাধীন বাংলাদেশ, যেখানে আপনাদের সবার পরিচয় হবে শুধু বাংলাদেশী হিসেবে, কোনো পার্টির সাপোর্টার হিসেবে নয়। দয়া করে আজ থেকে প্রতিজ্ঞা করুন কাউকে যেন রাজনীতির জন্য জীবন দিতে না হয়। আমি এই কথাগুলো কারো পক্ষে অথবা কারো বিপক্ষে বলিনি। কথাগুলোর মধ্যে যদি আমার কোনো স্বার্থ লুকিয়ে থাকে তবে সেটা হলো শুধু আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বোনদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার চেষ্টা করা, যেখানে সবাই একটি পরিবারের মতো শান্তিতে একসাথে বসবাস করব। থাকবে না কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি। কেউ কারো ক্ষতির কারণ হবে না, কেউ হবে না কারো কান্নার কারণ। সবাই একসাথে হাসবো এবং সবাই আনন্দকে একইভাবে উপভোগ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ করব, প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন যার যার নিজের অবস্থান থেকে। একার জন্য যে কাজটা অসম্ভব বা কঠিন, সবাই মিলে সে কাজটা সহজ করে তুলি এবং গড়ে তুলি আমাদের স্বপ্নের বাংলাদেশ। সরকারকে সাহায্য করে, দেশের মানুষকে সাহায্য করে এবং দেশের সম্পদের সুরক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাই আগামীর উজ্জ্বল দিকে। আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন এবং নতুন একটি বাংলাদেশ উপহার দিবেন, সেই প্রত্যাশা নিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।